শুরু করছিল রিভিউ। তো রিভিউ হচ্ছে একটা দেওয়ানি মামলায় রিভিউটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা সিভিল প্রসিডিউরে নাই। অনলি ফর এই যে দেওয়ানি প্রসেসেই হচ্ছে রিভিউটা করা যায়। তো রিভিউ সম্পর্কে 114 নাম্বার সেকশন আর হচ্ছে 47 নাম্বার অর্ডার রিভিউ সম্পর্কে বলা হয়েছে। তো 47 নাম্বারে অর্ডারে যেটা বলা হয়েছে যে কোন কোন ফিল্ডে আসলে রিভিউ করা যাবে। তো যেখানে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে কিছু চলে, আপনার আপিল চলে কিন্তু আপিল করা হয় নাই কোনো কারণে, সেই জায়গায় কিন্তু রিভিউ আপনি চাইতে পারেন। আর একটা জায়গা হচ্ছে যে যেখানে আপিল চলে না সেখানেও রিভিউ করা যায়। আর স্মল কজেস কোর্টের সিদ্ধান্ত বা রায়ের বিরুদ্ধেও রিভিউ করা যায়। তাহলে রিভিউ করার জায়গা হচ্ছে তিনটা। একটা হচ্ছে যে যেখানে আপিল চলে না কিন্তু আপিল চলে কিন্তু আপিল করা হয় নাই, সেই জায়গায় করা যাবে রিভিউ। আর হচ্ছে যে যে জায়গায় আপিলই করা হয় নাই বা আপিল চলে না সেই জায়গায় রিভিউ করা যাচ্ছে। আর একটা জায়গায় যায় না, সেটা হচ্ছে স্মল কজেস কোর্ট। এছাড়াও আরো কিছু কারণে রিভিউ করা যায়। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে যে তার সঙ্গে সাবঅর্ডিনেট ইস্যু। এই ইস্যু হচ্ছে কি, মামলা চলাকালীন সময়ে আপনার কাছে এমন কোনো স্বাক্ষর অনুপস্থিতি ছিল, মানে সাক্ষ্য আপনার কাছে ছিল না, কিন্তু আফটার ট্রায়াল আপনার কাছে একটা ভালো রকমের হচ্ছে সাক্ষ্য চলে আসছে, যে সাক্ষ্য আপনি আদালতে উপস্থাপন করলে মামলাটার আপনার প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তখন আপনি করবেন, রিভিউ চাইতে পারবেন। এটা একটা জায়গা। তাহলে রিভিউ ওই তিনটার সঙ্গে এটা একটু অ্যাড করে নেবেন। অথবা আপনি যদি মনে করেন যে হচ্ছে ন্যায় বিচার বিঘ্নিত হয় নাই, আদালত হচ্ছে যে কোনো একটা অংশ মানে ভায়োলেশন করছে, যার কারণে আমার বিচারটা আসলে অন্যদিকে ডাইভার্ট হয়েছে, মানে বিচারে কোনো একটা ত্রুটি যদি পরিলক্ষিত হয়, তাহলে সেই জায়গাও আমাদের রিভিউ চলে। অথবা যদি আপনি আদালতের কোনো অংশে আপনি ভুল দেখেন, কার্যধারায় যদি কোনো ভুল হয়, সে ভুলটা সংশোধনের আবেদন করতে পারবেন রিভিউর মাধ্যমে। তাহলে রিভিউ টোটাল আমরা জিনিস পাইলাম 6টা। একটা হচ্ছে যে প্রাইমারি স্টেজে 3টা আমরা জিনিস পাইলাম। এই জায়গা থেকে এমসিকিউ হয় যে স্মল কজেস কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ চলে কি না। উত্তর হলো না, স্মল কজেস কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ চলে না। আর যেখানে আপিল করা হয় নাই সেখানে রিভিউ চলবে। যেখানে আপিল চলে, মানে আপিল করা যায় তো কিন্তু আপিল করা হয় না, সেই জায়গা হচ্ছে রিভিউ চলে। রিভিউ সবসময় সেম কোর্টে করতে হয়, অর্থাৎ রিভিউটা কিন্তু আপার কোর্টে করা যায় না। রিভিউ করতে হবে আপনি যদি দেখা গেল যে আপনার সিনিয়র সিভিল জাজের একটা মামলা, তো এখানে আপনি মনে করলেন যে জেলা জজের নিকট আপনি রিভিউ চাবেন, নো, রিভিউ সবসময় সেম কোর্টে করতে হবে। যে আদালতের সিদ্ধান্ত আদেশ সেই আদালতেই হচ্ছে যে রিভিউ করতে হবে। তাহলে রিভিউ আমরা পাইলাম সেম কোর্টে। এখান থেকে কিন্তু ঘুরায় পেঁচায় প্রশ্ন আসে যে রিভিউ কোন আদালতে করা যাবে। সবসময় মনে রাখতে হবে রিভিউ হচ্ছে সেম কোর্টে করতে হবে। তাহলে 47-1 আমরা 3টা কারণ শুধু পেয়েছি। একটা হচ্ছে যে যেখানে আপিল চলে কিন্তু আপিল করা হয় নাই সেখানে রিভিউ করা যায়। 47-1 নম্বর বিধির 1-এর সাবক্লোজ যেটা আছে খ, সেখানে বলা হচ্ছে যে যেখানে আপিল চলে না সেখানেও রিভিউ করা যায়। আর গতে বলা হচ্ছে যে স্মল কজেস কোর্টের বিরুদ্ধে রিভিউ করা যায় না। এই হচ্ছে 47-1 নম্বর বিধির আলোচনা। আর আরেকটা জিনিস বলা হচ্ছে যে রিভিউর এখানে যে রিভিউ যদি আপনার মঞ্জুর করে, তাহলে রিভিউ যদি মঞ্জুর করে এই সিদ্ধান্তটা কিন্তু আপনার আপিলেবল, অর্থাৎ 43 যে আদেশ আছে 43 আদেশ অনুযায়ী এটা কিন্তু আপিল করা যায়। আচ্ছা, আর অর্থাৎ রিভিউ যদি আদালত মঞ্জুর করে, আপনি রিভিউর আবেদন করলেন, রিভিউর আবেদন আদালত মঞ্জুর করলো, তাহলে বিবাদী পক্ষ কি করবে, উনি করবে হচ্ছে যে আপিল করতে পারে। আপিলটা কিন্তু আবার সেম কোর্টে করবে না, আপিল সবসময় হায়ার কোর্টে হয়।
তাহলে আপিলটা করতেছে হচ্ছে যে আপনার হায়ার কোর্টে। আপিলেট কোর্ট হচ্ছে এই যে আমাদের সিভিল যত মামলা আছে দুইটা কোর্ট আপিলেট কোর্ট, একটা হচ্ছে যে জেলা জজ আদালত, আরেকটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। তো হাইকোর্টে করা যায় আর হচ্ছে জেলা জজে করা যায়। এখন সিনিয়র সিভিল জাজের বিরুদ্ধে আপনি এই যে আপিলেবল অর্ডারের বিরুদ্ধে আপিল করবেন জেলা জজের বিরুদ্ধে, অর্থাৎ জেলা জজের নিকটে। তাহলে আমরা 47-এর 4 নাম্বার যে আছে বিধি আছে, এই বিধিতে বলছে যে যদি আপিল অগ্রাহ্য হয়, অর্থাৎ আদালত কিন্তু আপিল অগ্রাহ্য করতে পারেন, আপিল আবার মঞ্জুর করতে পারেন। অর্থাৎ 47-এর 4 এই দুটা কথা বলা আছে। 47-এর 1-এ বলা হচ্ছে যে আপিলটা অগ্রাহ্য করতে পারে, রিভিউ অগ্রাহ্য করতে পারেন। তাহলে রিভিউ যখন অগ্রাহ্য করবে তখন সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে রিভিশন। আর 2 নাম্বার সাব বিধিতে বলা হচ্ছে যে রিভিউ আবেদন মঞ্জুর করার ক্ষেত্রে, তাহলে রিভিউ আবেদন যখন মঞ্জুর করবে তখন তার বিরুদ্ধে প্রতিকার কি? তার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে যেহেতু 43 নাম্বার আদেশের 1 নাম্বার বিধির একদম লাস্টের 25 নাম্বার যে আমাদের সাবক্লোজটা আছে সেখানে বলা হচ্ছে যে 47-এর 4 অনুযায়ী যদি রিভিউ মঞ্জুর করে তার বিরুদ্ধে আপিল করা যায়। তাহলে এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য রিভিউ যদি মঞ্জুর করে তাহলে প্রতিকার কি? ওখানে আপিল, রিভিশন, তারপরে হচ্ছে যে রিভিউ, অর্থাৎ রিভিউয়ের বিরুদ্ধে, অর্থাৎ রিভিউয়ের আদেশের বিরুদ্ধে কিন্তু পুনরায় রিভিউ করা যায় না, সুতরাং ওখানে রিভিউ হবে না। তাহলে রিভিউয়ের আদেশের বিরুদ্ধে রিভিউ যদি অগ্রাহ্য করে তাহলে একমাত্র প্রতিকার হচ্ছে রিভিশন, এটা আমাদের মনে রাখতে হবে। আর রিভিউ মঞ্জুর করলে একমাত্র প্রতিকার হচ্ছে আমাদের, যেহেতু আপিলেবল অর্ডার সেহেতু হচ্ছে আপিল। তাহলে 43-এর 4টা একটু ইম্পর্টেন্ট। আর যার নিকটে রিভিউ আবেদনটা করা যাবে আপনারা তো জানেনই, যার নিকটে করা যাবে। কার নিকটে করা যায়? যে আদালতে বিচার হবে, যে আদালত ওই রায়টা মানে প্রকাশ করেছে বা ডিগ্রিটা প্রদান করেছে সে আদালতে রিভিউ করতে হবে। তাহলে 2 নাম্বার বিধিতে বলা হচ্ছে যে রিভিউটা আপনি কার নিকটে করবেন? যে আদালত রায় প্রদান করবে সে আদালত করবে, অর্থাৎ সেম কোর্টে রিভিউ করতে হবে। আর রিভিউ গ্রাহ্য হইলে কি হবে, অগ্রাহ্য হইলে কি হবে, এটা 4 নাম্বার বিধিতে আমরা পড়েছি। এটা আর খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই। সেটা হচ্ছে যে 9 নাম্বারটা একটু দেখবেন। 9 নাম্বারে বলা হচ্ছে যে কতিপয় আবেদন ক্ষেত্রে বাধা, অর্থাৎ রিভিউ আবেদন সম্পর্কে প্রদত্ত কোনো আদেশ, রিভিউ প্রদত্ত কোনো ডিগ্রি আদেশ রিভিউ করার আবেদন করা যাবে না। তার মানে রিভিউ নিয়ে যখন কোনো হচ্ছে আদালত, অর্থাৎ আপনি রিভিউ সেম কোর্টে করলেন, সেম কোর্ট রিভিউ করে একটা আদেশ দিল, সেই আদেশ নিয়ে পুনরায় আর রিভিউ চলবে না। তাহলে রিভিউ কয়বার হবে? একবার। এক কোর্টের রিভিউ হবে একবারই। তাহলে রিভিউ আদেশ নিয়ে আবার রিভিউয়ের কি করা যায় না। এখানে যদি আসে যে রিভিউ আদেশ সম্পর্কে পুনরায় কি রিভিউ করা যায়, পুনরায় কিন্তু রিভিউ করা যায় না 9 নাম্বার বিধি অনুযায়ী। তারপরে হচ্ছে যে 7 নাম্বারটাতে তেমন কিছু নাই, এইটুকু পড়লেই হবে। তাহলে 47-এর আমরা কয়টা বিধি পড়লাম? 47-এর 1 নাম্বার বিধি পড়বো। 1 নাম্বার বিধিতে কি কি বলা আছে, কোথায় কোথায় রিভিউ করা যায়। তাহলে আমরা 3 আর 2 5টা ক্ষেত্র আছে, এখানে 2টা ক্ষেত্র আছে। আর স্মল কজেস কোর্টের বিরুদ্ধে রিভিউ করা যায় না। 2টা, এখানে যে 2টাই করা যায় সেটা বলছে যে যেখানে আপিল করা যেত কিন্তু আপিল করা হয় নাই সেখানে রিভিউ করা যায়, যেখানে আপিলই চলে না সেখানে রিভিউ করা যায়। স্মল কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করা যায় না। এছাড়াও রিভিউ করার জন্য সাহায্যকারী টুলস আছে সেগুলো হচ্ছে যে আপনার নতুন কোনো তথ্য যদি উদ্ঘাটন হয় সে তথ্যের মাধ্যমে আপনার পক্ষেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তখন আপনি রিভিউ করতে পারবেন। এছাড়াও আদালতের কোনো সিদ্ধান্ত যদি দেখা গেল যে ভুল বোঝাবুঝির কারণে একটা সিদ্ধান্ত আসছে তখন ওটা রিভিউর জন্য আবেদন করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে রিভিউ দেখা গেল যে কোনো মিস্টেক, আদালতে কোনো নামের ভুল, কোনো ভুল পরিলক্ষিত রায়ে, তখন রিভিউর মাধ্যমে ওটা সংশোধন করা যাবে।
আর রিভিউটা আসলে কে করতে পারবে? রিভিউ সংক্ষুব্ধ পক্ষ করতে পারবে, অথবা আদালত নিজ উদ্যোগে তার ভুল সংশোধন করতে পারে। তাহলে রিভিউটা করতে পারে পক্ষগণ, আদালত নিজেও করতে পারবেন। এই হচ্ছে রিভিউ। আর রিভিউ করতে হয় কোথায়? সেম কোর্টে করতে হয়। তাহলে রিভিউ করবো আমরা সেম কোর্টে। রিভিউ কে কে করতে পারবে? পক্ষগণ, অর্থাৎ যে পক্ষ সংক্ষুব্ধ হবে সেই পক্ষ রিভিউ করবে, আদালত নিজেও করতে পারে। তাহলে একটা কারণে রিভিউ করা যায় না, সেটা হচ্ছে স্মল কজেস কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করা যায় না। আর একবার রিভিউ যদি আদেশ সিদ্ধান্ত দেয়, তার বিরুদ্ধে আবার রিভিউ করা যায় না। 4 নাম্বার বিধিতে আমরা জানলাম যে রিভিউ যদি মঞ্জুর হয় তার প্রতিকার হচ্ছে আপিল, আর রিভিউ যদি নামঞ্জুর হয় তার প্রতিকার হচ্ছে কি? রিভিশন। এই রিভিউ সম্পর্কে এতটুকু জানলেই হবে। আর রিভিউর যদি সেকশন আমরা বলি, অর্থাৎ ধারা যদি বলি, রিভিউর ধারা রয়েছে 114-তে। তাহলে রিভিউ সংক্রান্ত বিষয়াদি বলা আছে হচ্ছে সিভিল প্রসিডিউরে 114 নম্বর সেকশন এবং 47 নম্বর অর্ডার। রিভিউ সংক্রান্ত বিধিবিধান এখানে শেষ। আরেকটা জিনিস ভাই, ভাই, হ্যাঁ, আপনি বললেন যে স্মল কজেস কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করা যায় না, এটা তো যায়। ও স্মল কজেস দেখি। ও ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি সরি। এটা হচ্ছে যে 3টা ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ভাই, সরি আমার ইয়াতে একটু কারেকশন করে নেই। সেটা হচ্ছে যে মানে যেখানে আপিল করা হয় নাই কিন্তু আপিল চলে, কিন্তু আপিল করা হয় নাই, সেখানে একটা রিভিউ করা যাবে। আর যেখানে আপিলই চলে না সেখানেও রিভিউ করা যাবে। আর গ নাম্বার বলা হচ্ছে যে ক্ষুদ্র বিষয়ক বিচার আদালতের নজির সম্বন্ধে প্রদত্ত সিদ্ধান্ত কর্তৃক, অর্থাৎ স্মল কজেস কোর্টের বিরুদ্ধে হচ্ছে রিভিউ করা যায়। আমি আসলে বই না দেখে পড়াচ্ছিলাম তো। ঠিক আছে, জি ভাই, হ্যালো। হচ্ছে 47 নম্বর অর্ডারে রয়েছে। তো 47 নম্বরে আমরা 4টা বিধি আলোচনা করেছি। 1 নাম্বার কোথায় ইয়ে করা যায়, রিভিউটা আবেদন করা যায়। 2 নাম্বার হচ্ছে যে রিভিউটা আসলে আবেদনটা কে করবে, কোথায় করবেন? সেম কোর্টে সবসময় করতে হয়। আর রিভিউ যদি অগ্রাহ্য হয়, রিভিউ যদি প্রত্যাখ্যান হয়, এর বিরুদ্ধে হচ্ছে রিভিশন। 4 নাম্বার হচ্ছে যে বিধির 1 নাম্বার সাব বিধিতে বলা আছে। আর রিভিউ যদি হচ্ছে মঞ্জুর হয়, অর্থাৎ আদালত রিভিউটা মঞ্জুরও করতে পারবেন, না মঞ্জুরও করতে পারবেন। তাহলে নামঞ্জুরের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে একটা, মঞ্জুরের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে আরেকটা। মঞ্জুর হলে আপিল, আর নামঞ্জুর হলে রিভিশন। আর একবার রিভিউর কোনো আদেশ অর্ডার দিলে সে তার বিরুদ্ধে আর রিভিউ চলে না। এই হচ্ছে রিভিউ নিয়ে কথা। আরেকটা আমরা জানবো হচ্ছে রেফারেন্স। তো রেফারেন্স সম্পর্কে আমাদের হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি যেটা, সেটা হচ্ছে সেকশন কত আছে? সেকশন হচ্ছে 113। 113-তে রেফারেন্স সম্পর্কে বলা আছে। তো রেফারেন্স আসলে কখন চাওয়া যায়? আর রেফারেন্স তখনই চাওয়া যাবে যখন কোন একটা আইনি সিদ্ধান্ত এমন একটা জটিল পরিস্থিতির সম্মুখীন হইল, যেটা আসলে সুস্পষ্টভাবে স্ট্যাটুটরি লতে বলা নাই, আইনে সেটা বলা নাই। এটা একটা তাহলে কোর্টের সিদ্ধান্তের প্রয়োজন হয়, তখন এই হায়ার ফরমেশনে, অর্থাৎ রেফারেন্স চাওয়া হয় শুধুমাত্র একটা ফরমেশনে, সেটা হচ্ছে কি হাইকোর্টে। তাহলে হাইকোর্ট ব্যতীত অন্য কোথাও রেফারেন্স চাওয়ার মতো হচ্ছে জায়গা নাই। তাহলে রেফারেন্স আমাদের চাইতে হচ্ছে যে সেকশনের মাধ্যমে, সেই সেকশন হচ্ছে 113। এছাড়াও রেফারেন্স চাওয়ার জন্য আরেকটা অর্ডার রয়েছে, এটা 46 নম্বর অর্ডার। তাহলে রেফারেন্স আমরা চাবো হচ্ছে যে 113 নম্বর সেকশনের আলোকে। আর প্রসিডিউরটা বলা আছে কোথায়? 46 নম্বর অর্ডারে। তাহলে রেফারেন্স কি বিষয়ে আমাদের চাবো? যে বিষয়ে আদালতের কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, যে সিদ্ধান্তহীনতার জন্য ন্যায় বিচার করা যাচ্ছে না বা বিচারিক কোনো জটিলতা সৃষ্টি হচ্ছে, তাহলে ওই জটিলতা নিরসনের জন্য নিম্ন আদালত রেফারেন্স চাবে কোথায়? হাইকোর্টে। ঠিক আছে, তাহলে আদালত স্বপ্রণোদিত হয়েই এটা চাবে হাইকোর্ট বিভাগে রেফারেন্স তলব করতে পারে, অথবা পক্ষদের আবেদনের ভিত্তিতে এটা চাইতে পারে।
তাহলে রেফারেন্স শুধুমাত্র হাইকোর্টে, তাহলে এমসিকিউ যদি এরকম আসে যে রেফারেন্স কোথায় চাওয়া হয়, তাহলে রেফারেন্স চাওয়া যাবে শুধুমাত্র ওখানে জজ কোর্ট, ডাইরেক্ট কোর্ট, আপিলেট কোর্ট, হাইকোর্ট, এরকম চারটা থাকলে আমরা হাইকোর্টে দেব। অথবা রেফারেন্স চাওয়া হয় কোথায়, সরকার লেখা থাকলো, রাষ্ট্রপতি লেখা থাকলো, আইন মন্ত্রণালয় লেখা থাকলো, হাইকোর্ট লেখা থাকলো, তাহলে হাইকোর্ট। অর্থাৎ রেফারেন্স চাওয়া যায় শুধুমাত্র হাইকোর্টে, অন্য কোথাও না। আর রেফারেন্স যেটা হবে, রেফারেন্সটাও হচ্ছে যে মামলার একটা অংশ, এর খরচাপাত্র মামলার অংশ থেকেই হচ্ছে নির্বাহ হবে। তাহলে শুধুমাত্র ৪৬-এর ১ নাম্বার বিধিটাই জানলেই হবে যে রেফারেন্সটা আসলে কোথায় চাওয়া হয়। স্যার এটুকুই বলছে যে রেফারেন্সটা শুধুমাত্র হাইকোর্টে চাওয়া হয়। এখানে অনেকগুলো আমাদের বিধি আছে, অত বিধি পড়ে মানে স্মল কজেস কোর্টের অনেকগুলো জিনিসপত্র এখানে বলা আছে, এগুলো থেকে প্রশ্ন আসবেও না, আর মাথা ভারী করেও লাভ নাই। শুধু একটা জিনিস আমরা মনে রাখবো যে রেফারেন্স কোথায় কোথায় আছে। রেফারেন্স হচ্ছে ১১৩-তে আছে, আর হচ্ছে অর্ডার হচ্ছে ৪৬-এ আছে। রেফারেন্স কোথায় চাওয়া হয়? রেফারেন্স চাওয়া হয় হচ্ছে হাইকোর্টে। রেফারেন্স কোন বিষয়ে চাওয়া হয়? রেফারেন্স আদালতে যখন কোনো সিদ্ধান্তহীনতায়, এমন একটা সিদ্ধান্তহীনতা যেখানে আইনে সুস্পষ্টভাবে কোনো বলা নাই, সেই সিদ্ধান্তটা শুধুমাত্র মানে হাইকোর্টের নিকটে চাওয়া হয়। এটা হচ্ছে যে আমাদের রেফারেন্স। তাহলে রেফারেন্স আমরা পড়লাম, আর হচ্ছে রিভিউ পড়লাম। মনে মনে এখন আচ্ছা, ইয়াসিন ভাই আছেন? ভাই আসি আসি। ইয়াসিন ভাই বলেন তো ভাই, আমাদের হচ্ছে রিভিউ কোন কোন ক্ষেত্রে আমরা রিভিউ করব? কোন কোন ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, রিভিউ করার ক্ষেত্রগুলো কি কি? মানে ক্ষেত্র একটা হলো জি ভাই, একটা হলো যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা চলে না, কিন্তু আপিল করা হয়নি। আর একটা হলো যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, আর ক্ষুদ্র বিষয় আদালতে রেফারেন্স প্রদত্ত সিদ্ধান্তের বিষয়ে বিরুদ্ধে। জি রাইট ভাই। এছাড়াও হচ্ছে সহায়ক কিছু জিনিস আছে যেগুলো মানে যেগুলো আসলে আপনি রেফারেন্সের আবেদন তো আসলে কে করতে পারে? সংক্ষুব্ধ পক্ষ না, আপনিও সংক্ষুব্ধ হতে পারবেন। তাহলে আপনার কাছে এমন একটা এভিডেন্স আসছে, সাক্ষ্য আসছে, যে সাক্ষ্যটা আগে অনেক চেষ্টা করে আপনি পান নাই, তখন আপনি ওই যে আপনার যে রায়ের বিরুদ্ধে আদালতে ওই যে রিভিউর জন্য আবেদন করবেন। অথবা আপনি রায়টা পড়ে দেখেন যে এখানে এমন একটা মিস্টেক হয়েছে, তো যেটা আদালত আসলে আবেদন করলেই ওই মিস্টেকটা সে করবে, সংশোধন করবে, তখন ওই আমাদের রিভিউর জন্য ওটা আবেদন করতে হবে। অথবা দেখা গেল যে রায়ে কোনো শিডিউল, কোনো তফসিল, নাম টাম, এগুলো অনেক কিছু মিস্টেক আছে, ভুল আছে, তখন ওই ভুলের বিরুদ্ধে হচ্ছে কি করা যায়? রিভিউর আবেদন করা যায়। একটা আছে কখন করা যায়, আর একটা আছে কি কারণে করা যায়। জি জি। প্রশ্ন আর কি। তাহলে এই জিনিসগুলো আমরা করব। আর রিভিউর মধ্যে আর কিছু নাই। আচ্ছা, রিভিউয়ের আরেকটু জিনিস মনে রাখবেন যেটা এমসিকিউতে আসতে পারে, যেমন হচ্ছে যে রিভিউ কিন্তু আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। অর্থাৎ রিভিউ আপনার আদালত মঞ্জুর করতেও পারে, না মঞ্জুরও করতে পারে। তাহলে রিভিউটা কি? স্বেচ্ছাধীন ক্ষমতা। এটা একটু এমসিকিউর জন্য মনে রাখবেন। আরেকটা হচ্ছে কি, রিভিউ যে আপনার অধিকার বলে দাবি করবেন, যে রিভিউ আপনার অধিকার, যেমন আপিল আপনার অধিকার, ঠিক আছে ভাই, আপিল করলে আপিল আদালত, যদিও এটা আদালত নিতেও পারে, যদি সুস্পষ্ট গ্রাউন্ড না থাকে তাহলে আপিল নিবে না, যদি গ্রাউন্ড থাকে তাহলে নিবে। কিন্তু আপিল একটা অধিকার বলে আপনি করেন, কিন্তু রিভিউটা আপনার অধিকার না, আসলে অধিকার বলে আপনি চাইতে পারবেন না। আর রিভিউ আরেকটা জিনিস থেকে প্রশ্ন আসতে পারে যে ফৌজদারিতে কিন্তু কোনো রিভিউর বিধান নাই। ফৌজদারিতে 369 নাম্বার সেকশন অনুযায়ী ফৌজদারিতে কিন্তু রিভিউর বিধান নাই। অর্থাৎ ফৌজদারিতে একবার যে রায়টা দিবে, সেই রায়টা ক্লারিক্যাল মিস্টেক এবং হচ্ছে গাণিতিক যে ছোট ছোট মিস্টেক আছে সেটা ব্যতীত আর কোনো সংশোধন করতে পারে না। কিন্তু
দেওয়ানি সিভিল প্রসিডিউরে কিন্তু রিভিউ আছে। তাহলে এখান থেকে এমসিকিউ এ একটু দ্বিধাগ্রস্ত আমাদের করতে পারে যে সিভিলে দিতে পারে যে রিভিউ করা যায় কিনা। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রিভিউটা কিন্তু এরকম প্রশ্ন আসে যে রিভিউ কখন আসলে তথ্যগত ভুলে করা যায় বা আইনগত ভুলে করা যায়। রিভিউ কিন্তু তথ্যগত আইনগত ভুল এই দুটোতেই আপনার করা যায়। অর্থাৎ রিভিউ কোন কোন ফিল্ড আছে, কোন ক্ষেত্র আছে, এগুলো তো আমরা জানলামই। এছাড়াও যদি প্রশ্নতে আসলে এমসিকিউ সচরাচর এরকম লাইন তুলে দেয় না, এমসিকিউ দেয় হচ্ছে যে রিভিউ আসলে কোন ক্ষেত্রে করা যায় নিম্নলিখিত, তাহলে 4টা অপশন দেবে। একটা হচ্ছে আইনগত তথ্যগত। হ্যাঁ, আইনগত তথ্যগত ভুল হলেও রিভিউ করা যায়, কারণ তথ্যে যদি কোনো ভুল থাকে আমার সামনে যদি ইয়া হয় তাহলে আমি সংক্ষুব্ধ হলাম, আমি হচ্ছে যে আদালতে রিভিউয়ের দরখাস্ত করলাম। আর হচ্ছে রিভিউয়ের একটা তামাদিকাল আছে, 3টা তামাদিকাল আপনারা দেখবেন। একটা হচ্ছে যে এই যে স্মল কজেস কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করতে হবে 15 দিনের মধ্যে, 161 নম্বর অনুচ্ছেদ তামাদি আইনের। তাহলে একই সঙ্গে তামাদি আইনটাও আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে রিভিউ সংক্রান্ত। সেটা হচ্ছে কি 161 নম্বর সেকশন অনুযায়ী রিভিউ করতে হবে হচ্ছে 15 দিনের মধ্যে। আর হচ্ছে 20 দিন একটা আছে। 20 দিন কোথায়? হাইকোর্ট যখন আদি এখতিয়ার সহ, অর্থাৎ হাইকোর্ট যখন অরিজিনাল জুরিসডিকশনে যখন কোনো রায় দিবে সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অর্থাৎ আপিলেট ডিভিশনে রিভিউ করা যায়, এটা হচ্ছে 20 দিনের মধ্যে। তাহলে একটা হাইকোর্ট, এটা সাধারণত প্রচলন নাই, তবে পরীক্ষায় যদি আসে আমাদের তো দিতে হবে ভাই, যে 20 দিন কোথায় আছে। তাহলে হাইকোর্টের যদি অরিজিনাল জুরিসডিকশনে কোনো রায় দেয় সেটা হচ্ছে ওই রিভিউ করা যায়। এছাড়া অন্যান্য যত জায়গা আছে, জি মোহন ভাই বলেন। ওটা তো রিভিশনের কথা বলা আছে, মানে রিভিউ না তো। 162 অনুচ্ছেদ 161 অনুচ্ছেদে রিভিশনের কথা বলা আছে, যে রিভিশন হাইকোর্টে 15 দিন এবং আরেকটা হলো 62 অনুচ্ছেদে 20 দিন। এটা তো রিভিশন। কই থেকে পাইলেন এটা? আপনি তামাদি আইন দেখাচ্ছেন না? হ্যাঁ, তামাদি আইনের বই দেখেন ভাই, ওখানে রিভিশন বলে কোনো, তামাদি আইনে রিভিশনের কোনো শব্দ নাই, মিসগাইডেড হবেন না। তামাদি আইনে রিভিশনের কোনো আইনে রিভিশনের কোনো সময়সীমা নাই। আজ থেকে একটা জিনিস শুনে রাখেন, কোনো আইনে নাই, শুধুমাত্র একটা নজির আছে, কেস ল আছে। যেটা হচ্ছে কি কেস লতে বলো সাজেশনটা এরকম করে দিছে যে আমাদের যদি জেলা জজ হয় বা দায়রা জজ হয় সেখানে আপনারা করবেন 30 দিনে, আর হাইকোর্টে করতে হবে 90 দিনের মধ্যে। কিন্তু শুধুমাত্র রিভিউ 161, 162 আর 173 নম্বর রিভিউর কথা বলা আছে। ভালো করে দেখেন ভাই, এই যে মিসগাইড হওয়া যাবে না। 73 আপনার হচ্ছে আপনার রিভিউ কথা বলা আছে 173 হচ্ছে যে ওই যে 90 দিনের মধ্যে ডিগ্রি প্রদানকারী। যা বললাম ওটাই রাইট ভাই। 161-তে আমরা কি করবো? স্মল কজেস কোর্টের বিরুদ্ধে 15 দিন, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে ভাই। 15 দিন এখানে তো আমার বইয়ে বিয়ার অ্যাক্ট, এখানে রিভিশনের কথা বলা আছে। 162 তো এখানেও রিভিশনের নিমিত্তে আবেদন, এটাও 20 দিন লেখা আছে। 173 এখানে তো রিভিশনের কথাই বলা আছে। আপনার ওই বিয়ার এক ভাই ফালাই দেন, ওই বিয়ার এক মানে কেন ইয়া করছেন বুঝলাম না। আপনার এমসিকিউ আসে জানেন যে তামাদি আইনে কোনটার হচ্ছে তামাদি কাল নাই, রিভিশনের কোনো তামাদি কাল নাই। আপিলের আছে, রিভিউয়ের আছে, কিন্তু রিভিশনের নাই। আপনার বই লেখলো হচ্ছে রিভিশন। রিভিশনের রেগুলার রিভিউ যে কার্যক্রম বা কেস লর। আচ্ছা আচ্ছা মাম ভাই, আমরা সময় নষ্ট না করি। আপনার ওটা মানে ভুল তথ্য, বই লেখা থাকলে বইটাই ভুল, রাইটারই ভুল। যা হোক, 15 দিন, 20 দিন আর 3 মাস, এটা মনে রাখবেন সবাই ভাই। 173 নাম্বার সেকশন অনুযায়ী 3 মাস অর্থাৎ 90 দিন রিভিউ করা যায়। তাহলে স্মল কজেস কোর্টে আমরা করতেছি 15 দিন, এবং হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মাধ্যমে করতেছি হচ্ছে আমরা 20 দিন। এই 15 দিন আর 20 দিন ব্যতীত যত জায়গায় রিভিউ করা হবে
সব জায়গাগুলোতে আমাদের রিভিউ করতে হবে হচ্ছে 90 দিনের মধ্যে। 173 নম্বর অনুচ্ছেদ। তাহলে রিভিউ আমরা সময়কালটা পাইলাম। ভুলে না, 173 নাম্বার যে অনুচ্ছেদ এটা ভোলা যাবে না। 173 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ এর সময়কাল হচ্ছে 90 দিন। এখন আমরা রেফারেন্স যেটা হইলো, রেফারেন্স পাইলাম, আর হচ্ছে ইয়েটা পাইছি আমাদের হচ্ছে যে রিভিউ। এবার 161 অনুচ্ছেদে কতদিন বলছিলেন? 15 দিন বলছিলেন। 161-তে 15 দিন, 162-তে 20 দিন, 173-এ হচ্ছে 90 দিন। তো ভাই এটাই তো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে রেফারেন্সের ক্ষেত্রে মনে রাখবেন যে রেফারেন্স হচ্ছে যে শুধুমাত্র নিম্ন আদালত যখন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, যেখানে আইনে সুস্পষ্টভাবে বলা নাই, সেই জিনিসগুলো হচ্ছে রেফারেন্সের জন্য শুধুমাত্র হাইকোর্টে যায়। তাহলে রেফারেন্সের এখতিয়ার শুধুমাত্র হাইকোর্টের। আরেকটা জিনিস, এখন হাইকোর্টের রেফারেন্স একবার যে কোর্ট চাবে, মনে করেন জেলা জজ আদালত হাইকোর্টের রেফারেন্সের জন্য চাইলেন, তাহলে ওই রেফারেন্সের আদেশ না আসা পর্যন্ত, অর্থাৎ রেফারেন্সের একটা সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিন্তু তিনি মূল রায় দিতে পারবেন না, ওটা স্থগিত হয়ে থাকবে। এখান থেকে যদি প্রশ্ন আসে ঘুরাই পেছে যেভাবে আসুক, আমরা সব জিনিসগুলোই জানি। অর্থাৎ রেফারেন্সের সিদ্ধান্ত যখন হাইকোর্টে কোনো আদালত চাবে, সেই রেফারেন্সের সিদ্ধান্ত না আসা পর্যন্ত মূল রায়টা ওই কোর্ট দিবেন না। আর রেফারেন্সের এই যে চাহিদার জন্য যে খরচাপাতি হয়, আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে দেওয়ানি আদালতের যত মামলা সেটা নিজস্ব খরচে হয়, অর্থাৎ মামলাটা যখন ইনস্টিটিউশন করতে হচ্ছে তখনও খরচ দিতে হচ্ছে, বিভিন্ন প্রকার সমন টমন পাঠানোর জন্য ওগুলো খরচ দেওয়া লাগতেছে, আপনার যখন একতরফা হচ্ছে তখনও খরচ দেওয়া, আবার হচ্ছে যে ইয়ে করা লাগতেছে, যখন হচ্ছে যে খারিজ হচ্ছে তখনও খরচ দেওয়া লাগতেছে, সবকিছুতেই খরচ। আপনি রায়ের কপি যে নিবেন সেটাও খরচ দিতে হবে, প্রত্যেকটা জায়গায় খরচ দিতে হবে। এখন রেফারেন্সের জিনিসটা যে হাইকোর্টে পাঠাবে, এই সংক্রান্ত যদি কোনো খরচ হয় তাহলে ওই পক্ষ গুণই কিন্তু দিবে, যে সংক্ষুব্ধ হবে সেই দিবে। সো এই খরচ সংক্রান্ত যদি কোনো এমসিকিউ আসে যে রেফারেন্স পাঠানোর যে খরচ, সেটা হচ্ছে যে মামলার খরচ দিলে গণ্য হবে কিনা, তাহলে হ্যাঁ, ওই যে মোকদ্দমা হবে ওই মোকদ্দমার খরচ বলেই গণ্য হবে রেফারেন্সের খরচটাও। তাহলে রেফারেন্সের জন্য দুইটা, একটা সেকশন পড়তে হচ্ছে আমাদের, একটা অর্ডার পড়তে হচ্ছে। সেকশন 113 আর অর্ডার হচ্ছে 46। রেফারেন্সে অত কিছু মনে রাখার দরকার নাই, শুধু হাইকোর্ট মনে রাখলেই হবে। আর রিভিউর জন্য দুইটা আমাদের পড়া লাগতেছে, একটা হচ্ছে যে সেকশন 114 আর আমাদের অর্ডার পড়া লাগতেছে 47। 47-এর মাত্র 4টা পড়লেই হবে। বিধি নাম্বার 1, বিধি নাম্বার 4 পড়বেন, বিধি নাম্বার হচ্ছে যে 9 পড়লেন, বিধি নাম্বার 7 পড়বেন, এর সঙ্গে বিধি নাম্বার 2 পড়লে পড়তে পারেন। এই 5টার বেশি আর পড়া লাগবে না ওখান থেকে। তাহলে শেষ আর একটা অর্ডার খুব মানে এখান থেকে প্রশ্ন বারবারই আসে যে 96 নাম্বার, অর্থাৎ আমাদের আবার চলে গেলাম হচ্ছে যে আপিলে। তাহলে আমরা যেহেতু রিভিউ শেষ করলাম, রেফারেন্স শেষ করলাম, এখন আপিলটা শেষ করি। আপিলটা হচ্ছে হ্যাঁ কি রে ভাই, ভাই ভাই ওই যে ভাই ছবি উঠায় পাঠাই দিয়েছে তো ওইটা, আর আমার বই সেম একই, কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে মিস্টেকটা করছে সেটা হচ্ছে ইংলিশ, মানে ইংলিশটা ঠিক আছে, ওই বাংলা যে ওখানে রিভিউ জায়গায় রিভিশন লেখা আছে, এটা ওই বইয়ে বাংলাটা মানে করে লিখে দিতে। ওগুলো মিস্টেক করে ভাই, আসলে এক এক বই। যা হোক, আমাদের একটা জিনিস মাথায় গেঁথে রাখতে হবে, রিভিশনের শুধুমাত্র কেস ল, আইনি নজির ছাড়া, অর্থাৎ উচ্চ আদালতের যে সিদ্ধান্তের মাধ্যমে নজির ছাড়া আইনে রিভিশনের কোনো তামাদিকাল নাই। অর্থাৎ রিভিশন কতদিনের মধ্যে করতে হবে এটা হচ্ছে নাই, তবে রিভিউ আর আপিলের ক্ষেত্রে সুস্পষ্ট বিধান আছে তামাদি আইনি। তাহলে আমরা
এই আদেশের বিরুদ্ধে আপিল পড়তে গেলে আমাদের এখানেও আদেশের বিরুদ্ধে আপিল পড়তে গেলে দুইটা সেকশন আমাদের পড়তে হবে। একটা হচ্ছে যে 104, আর আপিলের মূল জিনিস শুরু হয়েছে 96 থেকে। 96 আমরা দেখব যে তিনটা জিনিসে কথা বলা আছে, 1, 2, 3 উল্লেখ করে বলা আছে যে যত প্রকার ডিক্রি আছে সমস্ত ডিক্রির বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায় 96। আবার যদি একতরফা হয়, এক্স পার্টি ডিক্রি হয়, তার বিরুদ্ধে আপিল করা যায়। কিন্তু কম্প্রোমাইজ ডিগ্রি যেটা হয়, ওই যে আপোষ মীমাংসার মাধ্যমে যে ডিক্রিটা হবে তার বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না। তাহলে আপোষ মীমাংসা আমাদের 89 এর কোয়েডিয়ারের মাধ্যমে হয়। আবার 23 আদেশের কত 3 না 23 হ্যাঁ ভাইয়া 23 ডিগ্রি কম্প্রোমাইজ ডিগ্রি, হ্যাঁ, এর মাধ্যমে আপিল করা যায় না। তাহলে আপিল আমরা কোন জায়গায় করতেছি, যে এই জায়গা হচ্ছে যে ডিক্রি হচ্ছে, ডিক্রির বিরুদ্ধে আপিল করতেছি একতরফা যদি হয়। একতরফা কখন হয়, যখন বাদী উপস্থিত বিবাদী অনুপস্থিত, তখন ওটা হচ্ছে কি হবে, একতরফা হবে। তাহলে একতরফা যদি চূড়ান্ত সিদ্ধান্ত দেয় তাহলেও হচ্ছে আপিল করা যায়। তবে কম্প্রোমাইজ ডিগ্রি যেটা, সোলে ডিগ্রি যেটা, অর্থাৎ পারস্পরিক মিউচুয়াল মীমাংসা করে যেখানে, সেখানে কিন্তু আমাদের কি করা যাচ্ছে না, আপিল করা যাচ্ছে না। তাহলে আপিল কোথায় করা যাচ্ছে, কোথায় করা যাচ্ছে না, এই তিনটা অংশ একটু ভালো করে মনে রাখতে হবে। তবে একটা মানে ব্যতিক্রম আছে, যেমন ডিক্রির বিরুদ্ধে, সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা গেলেও আমাদের 9 নাম্বার যে ইয়ে আছে সেকশন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের, তো 9 নাম্বার সেকশনে যেহেতু আইনে ওখানে উল্লেখ করে দেওয়া আছে, এখানে আপিলও করা যাবে না, রিভিউ করা যাবে না, ওখানে বলা আছে। তাহলে 96 আপনারা এই জিনিসটাও পাবেন, যে যেখানে আইনে সুস্পষ্ট করে উল্লেখ দেওয়া আছে তাহলে আইন অনুযায়ী হবে। যেহেতু 9 নাম্বার সেকশনে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে আদালত যে সিদ্ধান্ত দেয় সেটা কিন্তু ডিক্রি, তাহলে ওটা ডিক্রি হলেও ওই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। কেন করা যাবে না, আইনে বলে দেওয়া আছে যে এর বিরুদ্ধে আপিলও করা যাবে না, রিভিউ করা যাবে না। তাহলে 9 নাম্বার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 নাম্বার বিরুদ্ধে প্রতিকার কি, রিভিশন। তাহলে 96 সেকশনে যেহেতু বলা আছে যে সমস্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, তাহলে এই জায়গাটা একটু ব্যতিক্রম, যেহেতু ওটা মনে রাখেন, শুধুমাত্র 9 নাম্বারে কিন্তু করা যায় না। অথবা অন্য কোথাও যদি আইনে যদি স্পষ্ট করে উল্লেখ থাকে যে এই ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না, সেখানে করতে পারবেন না। তাহলে 96 এ কোথায় কোথায় আমরা কোন কোন ক্ষেত্রে আপিল করতে পারবো, কোন কোন ক্ষেত্রে পারবো না, সেটা আমরা জানছি। এটা ডিক্রির ক্ষেত্রে। এখন অর্ডারের ক্ষেত্রে বলা আছে 104-এ। 104-এ বলতে যায়, এখানে বলছে যে 104-এ কয়েকটা জায়গা বলছে, এটা 35-এর ক। 35-এর ক বলছে যে ফলস ভেক্সেসাস যদি ক্লেম কেউ করে, তাহলে ফলস ভেক্সেসাস ক্লেম করে, তখন যায় কিন্তু আদালত 50,000 টাকা জরিমানা দেয় 35-এর ক অনুযায়ী। তাহলে 35-এর ক এবারে ওই যে জুডিশিয়ারিতে আসছিল এমসিকিউতে, যে 50,000 টাকা করছে অ্যামেন্ডমেন্ট। তাহলে আমাদের ক্ষেত্রেও হয়তো আসতে পারে বা নাও পারে। তো আমাদের জানা উচিত যে 35-এর ক অনুযায়ী যে ফলস ভেক্সেসাস ক্লেমের জন্য যে আদালত জরিমানাটা করবে, তার বিরুদ্ধে কিন্তু সেটা একটা আদেশ হলেও এটা আপিল করা যায়। আবার 95 দেখবেন যে তুচ্ছ কারণে, ছোট্ট কারণে যখন কিনা ওই যে ইয়ে করে, তুচ্ছ ছোট কারণে ক্রোকের আদেশ চাই বা নিষেধাজ্ঞার আদেশ চাই, যখন দেখা গেল যে আদালত যদি ওটা মনে করে যে সে তুচ্ছ কারণে চাইছে বা একটা সিলি কারণে ক্রোকের আদেশ চাইছে, আদালত তাকে ওই রিলিফটা দিয়ে দিছে, তখন সংক্ষুব্ধ পক্ষ যদি প্রমাণ করতে পারে যে আদালত যে জিনিসের বিরুদ্ধে একটা ক্রোক ইয়া চাইছে আসলে ব্যাপারটা এরকমই না, এটা একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণ হয়েছে, তখন আদালত ওই যে পক্ষের কারণে, যে তুচ্ছের কারণে যে ক্রোক বা নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিল তাকে 10,000 টাকা ইয়া করতে পারে, জরিমানা অন্য পক্ষকে দেওয়ার জন্য আদেশ দিতে পারে। তাহলে 95 যে এই যে আদেশটা দিবে আদালত,
এর বিরুদ্ধে আবার কিন্তু আপিল করা যায়। আপিল কোথায় করব? সবসময় হায়ার ফরমেশনে। আপিল কিন্তু সেম কোর্টে না, রিভিউর মতো। আপিল সবসময় সিভিল কোর্টের আপিল হচ্ছে দুইটা জায়গায়, একটা হচ্ছে যে জেলা জজ আদালত, আরেকটা হচ্ছে যে হাইকোর্ট বিভাগ। আর আমরা যদি ফৌজদারি যদি চিন্তা করি, তাহলে ফৌজদারির ক্ষেত্রে তিনটা কোর্ট। একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুধুমাত্র দ্বন্দ্বাদেশের ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রে আর হচ্ছে যে অপর্যাপ্ত দ্বন্দ্বাদেশের ক্ষেত্রেও তিনটা কোর্ট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দায়রা জজ আদালত আর হাইকোর্ট। শুধুমাত্র খালাসের বিরুদ্ধে এটা আবার আপিলেবল হায়ার ফরমেশন হচ্ছে, হায়ার কোর্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে দায়রা জজ আর একটা হচ্ছে যে হাইকোর্ট। তাহলে এটা আমরা ক্রিমিনাল প্রসিডিউরে জানছি, কিন্তু সিভিল প্রসিডিউরে হচ্ছে আপিলেট কোর্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে জেলা জজ আদালত আর একটা হচ্ছে হাইকোর্ট। এখন এই যে 95 ক আমরা পাইলাম তুচ্ছ, একটা তুচ্ছ বিষয়ে যখন নিষেধাজ্ঞা চাবে বা তুচ্ছ বিষয়ে যখন ক্রোক আদেশ চাবে, তখন যদি অন্য পক্ষ প্রমাণ করতে পারে যে তুচ্ছ বিষয়ে সে আদালতের নিকটে রিলিফ চেয়েছে এবং আদালত সেই রিলিফটা তাকে দিয়ে দিয়েছে, তখন আদালত তাকে 10,000 টাকা জরিমানা করতে পারবে, আর এই টাকাটা অপর পক্ষ পাবে। আচ্ছা, আর 35 ক যেটা যে ফলস ভ্যাক্সেসাস যে ক্লেম গুলো করে, এটা যদি হয় তাহলে আমাদের 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। এবং এর বাইরেও দেখবেন যে যে জায়গায় বেআইনি কার্যবিধির হচ্ছে যে ডিক্রি জারি ব্যতীত, ডিক্রি জারিতে কিন্তু গ্রেফতার হয়, ডিক্রি জারিতে হচ্ছে যে আপনাদের জরিমানা হয়, এগুলো ব্যতীত আদালতের মামলা চলাকালীন যে কার্যধারা, এই কার্যধারা চলাকালীন সময়ে যখন আদালত কোনো যদি গ্রেফতারের আদেশ দেয়, কোনো জরিমানার আদেশ দেয়, তাহলে এর বিরুদ্ধে আদেশ হলো এর বিরুদ্ধে আপিল করা যায়। তাহলে 104-এ আমরা তিনটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে যে 35 ক, আর একটা হচ্ছে 95 অনুযায়ী যে 10,000 টাকা যে মানে তুচ্ছ বিষয়ে ক্লেম করার জন্য 10,000 টাকা, আর আরেকটা হচ্ছে যে মামলা চলাকালীন সময়ে যদি কোনো গ্রেফতারের আদেশ দেয় বা কোনো জরিমানার আদেশ দেয়, তার বিরুদ্ধেও আমাদের আপিল করা যায়। তাহলে 104-এ আমরা কয়টা পাইলাম? 3টা পাইলাম। এবং আরেকটা জায়গা আছে, সেই জায়গা হচ্ছে যে 43 নাম্বার আদেশ। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা মানে সেকশনেও একটা সেকশন আছে, আবার আদেশও কিন্তু একটা। যেমন রিভিউ ক্ষেত্রে আমরা পাইলাম যে 114, 47, রেফারেন্সের ক্ষেত্রে আমরা পাইলাম হচ্ছে 113, 46 নাম্বার অর্ডার। আবার আদেশের বিরুদ্ধে আপিলও আমরা কি পাইলাম? 104 নাম্বার সেকশন, আর অর্ডার আমরা পাবো 43 নাম্বার অর্ডার। তাহলে 43 নাম্বার অর্ডারটা একটু বেশ গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ মিস যায় না, প্রতিবারই আসে। এখানে স্যার কয়েকটা মানে আমাদের বিধি দেখাই দিচ্ছেন যে বিধিগুলো আসলে হয়। 43-এ কিন্তু একটা বিধি আছে, 43-এর 1, কিন্তু 43-এর 1-এ 25টা জায়গা দিয়া চিহ্নিত করা আছে। এই 25টা ক্ষেত্রে যেটা করা যায় সেটা আদেশ, এগুলো কিন্তু আদেশ হলেও এদের বিরুদ্ধে আপিল করা যাচ্ছে। এই 25টা আমরা একটু জেনে নেই। যেমন 7 আদেশের 10, তো আদেশ নাম্বার 7 আদেশটা আসলে কি? 7 আদেশ হচ্ছে মানে প্রত্যেকটা আদেশের, এই যে 51টা আদেশ আছে, 51টা আদেশ পড়ার দরকার নাই, যেগুলো মানে গুরুত্বপূর্ণ আদেশগুলো আছে এগুলোর মেন হেডলাইন গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন 1 নাম্বার আদেশে বলা হচ্ছে পক্ষ সম্পর্কে, 2 নাম্বার আদেশে ফ্রেম অফ সুট, এরকম 3 নাম্বার আদেশে হচ্ছে প্লিডার সম্পর্কে, 4 নাম্বার আদেশে বলা হচ্ছে ইনস্টিটিউশন অফ সুট, 5 নাম্বার আদেশে বলা হচ্ছে সমন সম্পর্কে, 6 নাম্বার আদেশে বলা হচ্ছে কি প্লিডিংস, আরজি বা লিখিত জবাব, প্লিডিংস। 7 নম্বরে বলা হচ্ছে যে প্লেন্ট, তাহলে 7 নম্বরে কি প্লেন্ট, আরজি সম্পর্কে বলা হচ্ছে। 8 নাম্বার রিটেন স্টেটমেন্ট, 9 নম্বর হচ্ছে অ্যাপারেন্স নন অ্যাপারেন্স অফ পার্টিস, এইরকম 10 নাম্বার হচ্ছে যে পক্ষদের জবানবন্দি, 11 নাম্বার আপনারা দেখবেন যে হচ্ছে ওই প্রশ্নমালা উদ্ঘাটন,
12 নম্বর অ্যাডমিশন। এভাবে আপনার 13 নম্বর হচ্ছে যে দলিল দাখিল, দলিল আটক, দলিল ফেরত, এটা আছে। 14 নম্বর হচ্ছে ইস্যু গঠন। এভাবে আপনারা প্রত্যেকটা মনে রাখবেন। তাহলে আমরা এই যে 25টা যে আছে মানে আপিলেবল অর্ডার আছে, 43 নাম্বার হচ্ছে আদেশ অনুযায়ী, এই 25টার বেশ কয়েকটা আমরা জানবো যেগুলো পরীক্ষা আসার মতো। যেমন 7-10 কিন্তু এমনিতেও ওখান থেকেও কিন্তু এই যে অর্ডার বাদেও কিন্তু ওখান থেকে প্রশ্ন আসে। যেমন প্লেন রিটার্ন। হ্যালো, আচ্ছা, প্লেন রিটার্ন 7 নাম্বার আদেশের 10 নাম্বার দিতে বলা হচ্ছে যে প্লেন রিটার্ন বা আরজি ফেরত। তাহলে আরজি ফেরত আসলে কখন হয়? আরজি ফেরত তখনই হয় যখন আচ্ছা পরে লিখে নেন। আমাদের 1 নম্বর আদেশটা পড়বেন ভাই। তো 1 নম্বর আদেশের কোনটা পড়বেন সেটাও কি বলে দিব? দিলে ভালো হয় এই আর কি। আচ্ছা, বলে দিচ্ছি। আপনার 1 নম্বর আদেশে কি বলা আছে? শুধুমাত্র মামলার পার্টিস অফ সুট, মামলার পক্ষ। এখন মামলার পক্ষ যদি খুব বেশি পড়েন তাহলে পড়বেন যে মামলার বাদী কিভাবে সিলেক্ট হবে, সেটা 1 নম্বর বিধিতে বলা আছে। আগে 1 লেখেন, লিখে 1 নম্বর বিধি, এবং 3-এ বলা আছে বিবাদী কিভাবে কারা হবে, 3 নম্বর বিধি। তাহলে 1 নম্বর বিধি, 3 নম্বর বিধি। আর 5 নম্বরে একটু দিবেন যে দাবিকৃত সবকিছুই যে বিবাদীর স্বার্থ সংশ্লিষ্ট হবে, অর্থাৎ আরজিতে আপনি যা কিছুই দাবি করবেন সবকিছুই স্বার্থ সংশ্লিষ্ট হওয়ার দরকার নাই। এটা হচ্ছে যে 5 নম্বর বিধিতে বলা আছে। আর 8টা খুবই ইম্পর্টেন্ট। 8টা হচ্ছে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, যেটা অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ সুট। এখানে 1 নম্বর আদেশের কিন্তু এই যে রিপ্রেজেন্টেটিভটাই সুট, বিভ্রান্ত হবেন না। এটা কিন্তু 12 নম্বর বিধিতেও এক ধরনের আছে, 8 নম্বরেও প্রতিনিধিত্ব আছে, কিন্তু সব প্রতিনিধিত্ব কিন্তু একরকম না। তাহলে প্রতিনিধিত্ব মোকদ্দমা বলা হচ্ছে 1 নম্বর আদেশের 8 নম্বর বিধিতে। তাহলে 8 নম্বরটা পড়বেন। 9 নম্বরটা পড়বেন। 9 নম্বরটা কি বলা আছে ভাই? 9 নম্বরটা বলা হচ্ছে যে এই যে ভুল বাদী বা বিবাদীর নামে যে মামলা হইল, অর্থাৎ মিস জয়েন্ডার হচ্ছে আর নন জয়েন্ডার হচ্ছে। এখন মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার হলে মামলার কোনো ক্ষতি হবে কিনা? কোনো ক্ষতি হবে না। অর্থাৎ ভুল বিবাদী বাদীর নামে যেভাবে প্রশ্ন আসুক, যে ভুল বাদীর নামে মামলা হয়েছে অনেকগুলো বাদীর মধ্যে, এখন একটাই বাদী একটাই যদি ভুল করেন তাহলে কি মামলা চলবে? চলবে না। কিন্তু কয়েকটা বাদীর মধ্যে, কয়েকটা বিবাদীর মধ্যে একজনের নাম ভুল হয়েছে, হতে পারে, এর জন্য মামলা আটকে থাকবে না। এটা গুরুতর ভুল না।